ভারতবর্ষের ইতিহাসে একজন বেঈমানের নাম সবাই প্রায় জানে, যেই বেঈমানের কারণে ভারতবর্ষ 200 বছর ইংরেজদের গোলামি করতে হয়েছে। কারণ তার সেই বিশ্বাসঘাতকতার কারণে বাংলার শেষ স্বাধীন নবাবকে ইংরেজদের কাছে পরাজিত হতে হয়েছিল। বাংলার সম্পূর্ণ ক্ষমতা ইংরেজদের হাতে চলে গিয়েছিল। তো আমি আজকে সেই ইতিহাসটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি যে মির্জাফরের বেইমানির কারণে ভারতবর্ষ যে 200 বছর ইংরেজদের কাছে গোলামি করেছে, সেটা পলাশী যুদ্ধের মাধ্যমে আমি বিষয়টাকে আজকে তুলে ধরার চেষ্টা করছি বা ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি মিটন আছি তোমাদের সাথে। তোমরা দেখছো ইতিহাসের গল্প। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। 1757 সালের 23 জুন নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ 8 ঘন্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মির্জাফর আলী খানের বিশ্বাসঘাতকতার দরুন নবাব কোম্পানির কর্তৃক পরাজিত হন। এই যুদ্ধের রাজনৈতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী, ধ্বংসাত্মক এবং এ কারণে যদিও এটি ছোটখাটো দাঙ্গার মতো ঘটনা ছিল, তবু এটিকে যুদ্ধ বলে বাড়িয়ে বলা হয়। এর ফলে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাংলায় অনেকটা স্প্রিং বোর্ডের মতো কাজ করে, যেখান থেকে ক্রমান্বয়ে ব্রিটিশ শক্তি আধিপত্য বিস্তার করে করে অবশেষে সাম্রাজ্য স্থাপনে সক্ষম হয়। ব্রিটিশ সাম্রাজ্য প্রায় সমগ্র ভারতবর্ষ গ্রাস করে এবং চূড়ান্ত পর্যায়ে এশিয়ার অন্যান্য অনেক অংশ। 1650-এর দশকের প্রথম থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলায় স্থায়ীভাবে বসবাস শুরু করে, তখন থেকে এই পটভূমির সূচনা হয় বললে বেশি বলা হয়। বাংলার মুঘল শাসকগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বসবাসের অনুমতি দেন এবং বছরে মাত্র 3000 টাকা প্রদানের বিনিময়ে তারা হুগলি ও কাশিম বাজারে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলায় কয়েক বছরের মধ্যেই আকারে ও মূলধন নিয়োগে কোম্পানির ব্যবসা বাণিজ্য দ্রুত বাড়তে থাকে। কিন্তু সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলার অভ্যন্তরীণ বাণিজ্যে তাদের অনুপ্রবেশ বাংলার সুবাদার শায়েস্তা খান ও ইংরেজদের মধ্যে দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায়। শায়েস্তা খান পরবর্তী সময়ে ইংরেজরা কলকাতায় বসবাস করার অধিকার পায় এবং কলকাতা, গোবিন্দপুর ও সুতানুটি নামে 3টি গ্রাম কিনে তারা প্রথম জমিদারি প্রতিষ্ঠা করে। ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম নামে একটি দুর্গ নির্মাণ করে। জমিদারি ক্রয় ও ফোর্ট উইলিয়ামের প্রতিষ্ঠা ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য খুবই সুবিধাজনক বলে প্রমাণিত হয় এবং এগুলোর মাধ্যমে যে কায়েমি স্বার্থের জন্ম নেয় তা কোম্পানিকে কলকাতার আশেপাশে আরও জমিদারি 38টি গ্রাম কিনতে উৎসাহিত করে। ইতিমধ্যে বাণিজ্যিক সুবিধার অপব্যবহারের দরুন বাংলার নবাবদের সঙ্গে তাদের সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। কলকাতার কোম্পানি কর্তৃপক্ষ এই সকল অন্যায় কাজ বন্ধের জন্য পরিচালক সভার নির্দেশাবলীর প্রতি কোনো গুরুত্বই প্রায় দিচ্ছিল না এবং দস্তকের সুবিধাবাদী আমদানি রপ্তানি বাণিজ্যিক ক্ষেত্রের বাইরে অভ্যন্তরীণ বাণিজ্য অবৈধভাবে তারা ব্যবহার করতে থাকে। একই সঙ্গে কোম্পানি আরও অধিক সুযোগ সুবিধা আদায়ের প্রচেষ্টায় মুঘল সম্রাট ফররুখ সিয়ারের নিকট ধর্ণা দেয়। তিনি এক ফরমানের মাধ্যমে 1717 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করে। এই সকল সুবিধার মধ্যে ছিল শুল্কমুক্ত বাণিজ্য, কলকাতায় টাকশাল স্থাপন এবং কিছু শর্ত সাপেক্ষে 38টি গ্রাম ক্রয় করার অধিকার। তো অন্যান্য ব্যবসায়ীদের নির্দিষ্ট হারে শুল্ক দিতে হতো আর ইংরেজদের ও সহযোগিতার শুল্কমুক্ত আর ইংরেজ ও তাদের সহযোগিতায় শুল্কমুক্ত বাণিজ্য করত। তাই স্থানীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বাণিজ্য থেকে উৎখাত করার ভয় দেখা দেয়। নবাব মুর্শিদ কুলি খান ফরমানের বাস্তবায়নে বাধা দেন। তিনি অনুভব করেন যে কোম্পানির আমদানি বাণিজ্য বহু গুণে বৃদ্ধি পেলেও এ ব্যবস্থায় কোম্পানি নামমাত্র বার্ষিক 3000 টাকা সরকারকে দিবে এবং কোম্পানির এই বিশেষ সুবিধার ফলে সরকার তার আইনানুগ বাণিজ্য শুল্ক ও টাকশালের উপর প্রাপ্য কর থেকে বঞ্চিত হবে। 1756 সালের এপ্রিল মাসে সিরাজউদ্দৌলার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে নবাব ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে
বিরোধ অনিবার্য হয়ে পড়ে। নবীন নবাব প্রথম বারের মতো বাংলার কোম্পানির অবৈধ কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান। ব্রিটিশদের বিরুদ্ধে তার 3টি প্রধান অভিযোগ ছিল: অনুমতি ব্যতীত ফোর্ট উইলিয়াম ব্যবসা, ব্যক্তিগত অবৈধ ব্যবসা ও কোম্পানির কর্মচারীদের দ্বারা দস্তকের নির্লজ্জ ব্যবহার এবং নবাবের অবাধ্য প্রজাদের বেআইনিভাবে মীমাংসার জন্য পদক্ষেপ নিতে নবাব ব্রিটিশদের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই বিষয়টিকে তিনি শেষ করতে চান। নবাব কোম্পানির নিকট কৃষ্ণদাসকে তার হাতে সমর্পণের দাবি করেন এবং নতুন প্রাচীর ভেঙে ফেলে ও কলকাতার চারদিকে পরীক্ষা ভরাট করার নির্দেশ দেন। নবাবের যে বিশেষ দূত এই সকল দাবি সম্বলিত চিঠি নিয়ে কলকাতায় যান, ইংরেজরা তাকে অপমানিত করে। কলকাতার ইংরেজ গভর্নর রাজার ড্রেন যে চরম অপমানজনকভাবে নবাবকে প্রতিনিধি নারায়ণ সিংহকে বিতাড়িত করে তা সবিস্তার শুনে নবাব অত্যন্ত ক্ষুব্ধ হন। নবাব তৎক্ষণাৎ কাশিমবাজার কুঠি অবরোধের আদেশ দেন। কুঠিরের প্রধান আত্মসমর্পণ করে, কিন্তু কলকাতার ইংরেজ গভর্নমেন্ট অবাধ্যতা ও একগুঁয়েমি প্রদর্শন করে। ফলে নবাব কলকাতা অভিযান করে তা দখল করে নেন। এই পরাজয়ের পরে বাংলায় কোম্পানির পুনঃক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য দুটি মাত্র উপায় ছিল। এক হচ্ছে হয় নবাবের নিকট আত্মসমর্পণ, নচেত পরাজয়ের প্রতিশোধ নিতে বল প্রয়োগ। বাংলায় যে সকল ব্রিটিশ ছিল তারা অতিরিক্ত সেনা পাঠানোর জন্য মাদ্রাজের ফোর্ট সেখান হতে রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল এডসনের অধীনে একদল ব্রিটিশ সৈন্য বাংলায় পাঠানো হয়। তারা 1757 সালের জানুয়ারি মাসে কলকাতা পুনরুদ্ধার করে এবং নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সিরাজউদ্দৌলা ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন। তবে এই যুদ্ধে নবাব সিরাজের পরাজয়ের একমাত্র কারণ ছিল তার নিজের লোক, তার বিশ্বস্ত মানুষ, এমনকি তিনি ষড়যন্ত্রের শিকার ছিলেন। জনৈক আর্মেনীয় ব্যবসায়ীর মাধ্যমে মির্জাফর নবাব হওয়ার ইচ্ছা ইংরেজদের নিকট প্রকাশ করেন। অবশ্য পরবর্তী সময়ে পিতার নিকট লেখা ওয়াটসনের চিঠিতে অন্য ধারণা পাওয়া যায়। এতে বলা হয় যে ওয়াটসন স্বয়ং নবাব করার পরিকল্পনাটি মির্জাফরকে জানায়। ওয়াটসন আরও লিখেন, মির্জাফর সাগ্রহে আমার পরিকল্পনা গ্রহণ করে এবং আমাদের সহযোগিতায় তাকে নবাব করার বিনিময়ে যে কোনো রকমের চুক্তি করতে সম্মত হয়। কলকাতার সিলেস্ট কমিটির মির্জাফরের অনুকূলে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে এবং ওয়াটসনের মির্জাফরের সঙ্গে চুক্তির শর্তাবলীর সঙ্গে আলোচনায় দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ষড়যন্ত্র তখনও প্রাথমিক পর্যায়ে ছিল এবং কি মির্জাফরের সম্পূর্ণরূপে বিশ্বাস করা যাচ্ছিল না। এই কারণে 2 মে মির্জাফরকে নিশ্চয়তা দেওয়ার জন্য ক্লাইভ ওয়াটসনকে জানান, ভয়ের কোনো কারণ নেই, ব্রিটিশরা নবাবকে দেশছাড়া করার জন্য যথেষ্ট শক্তিধর, এবং প্রতিশ্রুতি দেন যে শেষ শক্তিটুকু দিয়ে হলেও ইংরেজরা মির্জাফরের সঙ্গে কাজ করে যাবে। 30 মে পর্যন্ত মির্জাফর মুর্শিদাবাদে অবস্থান করছিলেন, কিন্তু ওয়াটসন তার সঙ্গে কোনো প্রকার চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হন। অবশেষে 5 জুন ওয়াটসন লাল উমিচাঁদকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা চুক্তি ও সাদা চুক্তিনামায় মির্জাফরের স্বাক্ষরের সত্ত্বেও পরিকল্পিত বিপ্লব বাস্তবায়নের জন্য সিলেক্ট কমিটি ভীষণ অস্থির হয়ে পড়ে। সরাসরি মুর্শিদাবাদ থেকে অগ্রসর হওয়া সর্বোত্তম হবে না মির্জাফরের নিকট থেকে আরও পরামর্শ ও অভিযান পরিচালনার কৌশল বিষয়ে জানার জন্য অপেক্ষা করবে। এ নিয়ে 11 জুন সিলেক্ট কমিটি ধীর ও সতর্ক চিন্তা ভাবনা করতে থাকে। সর্বসম্মত সিদ্ধান্ত হয় বর্তমান সন্ধিক্ষণে সর্বোত্তম সুবিধাজনক কাজ হবে মির্জাফরের পক্ষে বিপ্লব বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ গ্রহণ, কেননা আরও বিলম্ব হলে নবাবের নিকট ষড়যন্ত্রের প্রকাশ পেয়ে যাবে আর ইংরেজদের সম্পূর্ণ পরিকল্পনা নষ্ট হয়ে যাবে এবং ব্রিটিশরা একা সম্মিলিত দেশীয় শক্তির বিরুদ্ধে লড়াই করে উঠতে পারবে না বা জিততে পারবে না, এটা ইংরেজরাও
বুঝতে পেরেছিল। তদনুসারে 13 জুন ক্লাইভ মুর্শিদাবাদে অভিমুখে যাত্রা শুরু করে। 19 জুন ক্লাইভ কটোয়া পৌঁছায়। স্থানটি পূর্ব দিক কর্নেল কোট দখল করে নেয়। 21 জুন ক্লাইভ সমর পরিষদের সভা ডাকেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু ক্লাইভ পরে সিদ্ধান্ত পাল্টান এবং পরদিন অগ্রসর হওয়ার জন্য মনস্থ করেন। 22 জুন সকালে ব্রিটিশ বাহিনীর ক্লাইভের নেতৃত্বে পলাশীর পথে যাত্রা করে। অবশ্য 22 তারিখ দুপুরের পরই ক্লাইভ মির্জাপুরের কাছ থেকে দীর্ঘ এবং পলাশীর পথে তার যাত্রা অব্যাহত রেখে দুপুর রাতের পর সেখানে পৌঁছান। ইতিমধ্যে নবাব মুর্শিদাবাদ থেকে রওনা দেন এবং শত্রুকে মোকাবিলা করার জন্য পলাশীতে শিবির স্থাপন করেন। 1757 সালের 23 জুন সকাল 8টার দিকে যুদ্ধ আরম্ভ হয়। মীর মর্দান মোহনলাল, খাজা আব্দুল হাদি খান, নভজ সিং হাজারি প্রমুখের অধীন নবাব সেনা বীরত্বের সঙ্গে যুদ্ধ চালায়। অন্যদিকে মির্জাফর, ইয়াদ লতিফ এবং রায়দুল্লভ রামের অধীন নবাবের প্রায় 2/3 সেনা নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে। এই পরিস্থিতি অবলোকন করে, কারণ সেই সেনার প্রধান সেনাপতি ছিল মির্জাফর। মির্জাফরের ইশারাতেই তারা কাজ করবে, কিন্তু মির্জাফর তাদেরকে কোনো রকম যুদ্ধ করার অনুমতি দেয়নি। এমনকি বেশ কয়েক ঘন্টা যুদ্ধের পর চূড়ান্ত কিছু ঘটেনি। ক্লাইভ এমন প্রতিরোধ পাবেন আশা করেননি এবং এই মর্মে জানায় যে দিনে যথাসম্ভব তীব্র যুদ্ধ চালিয়ে ক্লাইভ রাতের অন্ধকারে কলকাতায় পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিলেন। কিন্তু বেলা 3টার দিকে কামানের গোলা মীর মর্দানকে আঘাত করে এবং তার মৃত্যু হয়। মীর মর্দানের মৃত্যুতে সম্ভবত নবাব মির্জাফরকে ডেকে পাঠান এবং তার জীবন সম্বদ্ধ অনুরোধ করেন। মির্জাফরের নবাবকে এই দিনের মতো যুদ্ধ বন্ধ করতে পরের দিন সকালে নতুন উদ্যমে যুদ্ধ শুরু করার পরামর্শ দেয়, আর এ খবর শীঘ্রই ক্লাইভের নিকট পৌঁছানো হয়। মির্জাফরের পরামর্শ মতো নবাবের সেনানায়কেরা পিছুতে থাকলে ইংরেজ সেনারা নতুন করে প্রচণ্ড আক্রমণ চালায় এবং ফলে নবাব বাহিনী বিশৃঙ্খলভাবে যত্রতত্র পালিয়ে যায়। অপরাহ্ন 5টার দিকে যুদ্ধ শেষ হয় এবং বিজয়ী ক্লাইভ বীর দর্পে তখনই মুর্শিদাবাদে যাত্রা করে। জন উড নামে জনৈক ব্রিটিশ সৈন্য পলাশীর যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল। তার মধ্যে এটাই ছিল সেই বিশিষ্ট চূড়ান্ত যুদ্ধ যেখানে কোনো ব্যাপক আক্রমণ ছাড়াই রাজ্য জয় করা হয়। ষড়যন্ত্র এবং পরবর্তীকালে পলাশী বিপ্লব ইংরেজদের দ্বারা শুধু উদ্ভাবিত ও উৎসাহিতই হয়নি, বরং যুদ্ধের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা দেশীয় ষড়যন্ত্রকারীদের ব্রিটিশ পরিকল্পনা সমর্থন করতে প্রলুব্ধ করে। সাধারণ ধারণা ষড়যন্ত্রটি ছিল ভারতজাত। এর পেছনে ব্রিটিশদের পরিকল্পিত কোনো কূটকৌশল ছিল না। ষড়যন্ত্রের মূল বা এর উত্তরে তাদের অতি সামান্য ভূমিকা ছিল কিংবা কোনো ভূমিকাই ছিল না। এটি ছিল বাংলার অভ্যন্তরীণ সমস্যা যা অবশ্যম্ভাবীভাবে ব্রিটিশদের জড়ায় এবং বাংলায় ব্রিটিশ বিজয় ছিল প্রায়। এ কথাগুলি এখন ধোপে টেকে না। ইংরেজরা তাদের ষড়যন্ত্রের জেরে সিরাজউদ্দৌলার সভাসদদের বিশ্বাসঘাতকতার দরুন পলাশীতে বিজয়ী হয়। নবাবের পরাজয় ছিল রাজনৈতিক